আচ্ছা, আমি এখানে আ পেপারের ক্ষেত্রে আমি বলব এটা টেক্সট বুকলেটটা নিয়েছি আমাদের ছাত্রছাত্রীদের থেকে। ১ম প্রশ্নের দিকে এগিয়ে আসি। আমি লাস্ট প্রশ্ন কি হয়েছে না হয়েছে অ্যানালিসিস লাস্টে আমি বলব। নিম্নলিখিত কোনটি থিসিস বা গবেষণামূলক প্রবন্ধে সাধারণত দেখা যায় না? বা আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে, "Which of the following is not usually found in both thesis and research articles?" উত্তর তোমরা বলতেই পারো যে, "ISSN and impact factor." যে খুব সমস্ত ক্ষেত্রেই যে আর্টিকেলসে আইএসএসএন থাকবে বা ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকবে তা নয়। কারণ আর্টিকেলস কিন্তু বলেছে। কোনো আম মানে বই বা প্রবন্ধ বলেনি কিন্তু। ম্যাগাজিন কিন্তু বলেনি। কোনো স্পেসিফিক আর্টিকেল কিন্তু বলেছে। ইন্ট্রোডাকশন অ্যাকনলেজমেন্ট তো থাকবেই। মেথডস রেফারেন্স তো দিতেই হবে। রেজাল্ট বা কনক্লুশন অবশ্যই থাকবে। আচ্ছা। নেক্সট প্রশ্ন আছে নিম্নলিখিত থেকে গবেষণার সাথে কোনটি সঠিক জোড়া? এক্ষেত্রে কিন্তু অপশন এ এবং অপশন ডি দুটোই হতে পারে। রেশনাল অফ দ্য স্টাডি, ইমার্জেন্স অফ দ্য স্টাডি হতেই পারে বা ডিসকাশন অ্যান্ড জেনারেশনস এই দুটোই কিন্তু অপশন তোমাদের হতে পারে। ৩ নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাংকিং ফ্রেমওয়ার্ক এক্ষেত্রে যে মেইন প্যারামিটারস এটা কি? অপশন ডি হবে এটা। টিচিং, লার্নিং, রিসোর্স, রিসার্চ, প্রফেশনালস, প্র্যাকটিসেস, গ্র্যাজুয়েশনস আউটকামস, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি, পারসেপশনস। আচ্ছা, এবার আমি ৪ নম্বরে আসি। এক্সটার্নাল ক্রিটিসিজম ইন দ্য ইভলিউশন অফ সোর্স মেটেরিয়াল ফর দ্য হিস্টোরিক্যাল রেফারেন্স টু দ্য, অপশন কিন্তু ডি হবে এটা, অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট। আচ্ছা, এখানে কিন্তু এক্সটার্নাল ক্রিটিসিজম এটা কিন্তু আলাদা একটা সাবজেক্টের বিষয়। তোমাদের নেট সেটে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা আছে ইন্টারনাল ক্রিটিসিজম, সেটা কোনটা কাজে বোঝায়? অ্যাকুরেসি, ট্রাস্টওর্থিনেস অফ দ্য কনটেন্ট। ৫ নম্বর আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন রিসার্চ কি ক্যান বি ম্যানিপুলেটেড। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? যেটা হচ্ছে মূল আ জিনিস যেটাকে এর উপর ডিপেন্ড করে রেজাল্টটা নির্ভর করে। যে রেজাল্টটা সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ধরা যাক প্রম কোনো ছাত্রছাত্রী পরিশ্রম যদি করে তাহলে সফলতা সে আসবে। এবং পরিশ্রমটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। পরিশ্রমটা বাড়ানো বা কমানোর সঙ্গে নির্ভর করবে কিন্তু তার সফলতাটা কিরকম হয়েছে। ঠিক আছে? আচ্ছা। Learning model that combines a conventional face-to-face communication with non-conventional electronically produced learning inputs is called ICT based learning. ঠিক আছে? মানে যেটা আমরা বোথ দেখতে পাই। যেখানে টেকনোলজিও ব্যবহার হচ্ছে এবং ফেস টু ফেস ইন্টারেকশন এটাও কিন্তু লাগে। আচ্ছা। As per PwC research organization's global survey, the financial growth of the entertainment media industry in future will be empowered by advertisement বা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি খুব বড় ইন্ডাস্ট্রি এই মুহূর্তে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন আ গ্রুপ উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্যারিয়ার টু কমিউনিকেশন উইথ অ্যামং দেম প্রাইমারি রাইজেস ফ্রম, বা আমি যদি বাংলা তোমাদের এটা বলি, ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা সদস্যদের নিয়ে গঠিত একটি সমষ্টির মধ্যে যেটা প্রতিবন্ধকতা কি থাকে? উত্তর হবে এথনিসিটি বা জাতিসত্তা। ধরা যাক একটা জায়গার মধ্যে আ উম দক্ষিণ ভারতের লোক এবং উত্তর ভারতের লোক একসঙ্গে থাকছে। তাতে যে জাতিসত্ত্বা বা এথনিসিটি সেইটা কিন্তু জাতিসত্ত্বা কিন্তু অনেক খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ, মানুষের ভাব, আবভাব, কথা বলার ধরন সবকিছু নিয়ে কিন্তু এথনিসিটি। অনেক সময় বডি স্ট্রাকচার এগুলো কিন্তু ডিপেন্ড করে। The expression of the emotions by men animals as stated by Charles by experts like Charles Darwin established, উত্তর হবে এটা অমৈখুক সঞ্চার বা নন ভার্বাল কমিউনিকেশন। মানে ডারউইনের যেরকম দেখাচ্ছেন যে মানুষ পশুদের মধ্যে আবেগের যে বহিঃপ্রকাশ ঘটে সেটা কিন্তু মানে দুটোর মধ্যে কি আমরা কমন দেখতে পাচ্ছি। হ্যাঁ? উত্তর হবে কিন্তু এটা তোমাদের নন ভার্বাল কমিউনিকেশন। সব মানে পশুরা অনেক সময় করে, মানুষও ডেফিনিটলি করে। আচ্ছা, আচ্ছা।
10 নম্বর প্রশ্ন যেটা আছে 1960-এর দশকে ফ্রান্সে তথ্যচিত্র বানানোর জন্য যে আন্দোলন শুরু হয়েছিল তার নাম কি? এখানে অপশন হবে 10 এ ডি। 10 এ ডি হচ্ছে সঠিক উত্তর, সিনেমা ভেরিটে। আসলে এইটা একটা এক ধরনের তথ্যচিত্র ফিল্মের একটা নতুন স্টাইল দেখা যায় যেটা হচ্ছে মানে অভিনয়টা খুব ন্যাচারাল হয় এবং যেটা ন্যাচারাল ঘটনাগুলো হয় মানে মানে এমনি সাধারণ জীবনেই যে আমরা কথাবার্তাগুলো বলছি যেগুলো সেইগুলো ক্যামেরার মধ্যে বন্দি করা। যেটা আমরা সত্যজিৎ রায় অনেক সিনেমাতেই আমরা শেষের দিকে দেখেছি আমরা অনেক। এইটা কিন্তু এখানে আছে। ২ নম্বর হচ্ছে ১১ নম্বর হচ্ছে শিক্ষাদান, শিক্ষা গ্রহণের সহযোগিতামূলক পরিবেশ শিক্ষক যে ভূমিকা পালন করেন। উত্তর হবে ফেসিলিটেটর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ফেসিলিটেটর। আচ্ছা, নেক্সট প্রশ্নের দিকে আমরা এবার যাব। বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রমের বিদ্যার্থীদের শিক্ষার প্রগতি যাচাই করার জন্য যে সূচক বিশেষভাবে গ্রহণ করা হয় এখানে ১২ নম্বর প্রশ্নটা কিন্তু যে সূচক গ্রহণ করা হয় তা হলো লার্নিং এক্সপেরিয়েন্স। কারণ এইগুলো কিন্তু কোনো বইয়ে থাকে না, এগুলো নিজে বুঝে বুঝতে হয়। মানে একটা জায়গায় শিক্ষার কি বুঝতে পারি সেটা যারা শিক্ষার্থী তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সবসময় যে ফলাফল বা পরিণাম দিয়ে হয় তা নয়। এবার এইটা কিন্তু আমার মনে হচ্ছে এবার অনেক সময় সেটের যে অ্যান্সার কি বেরোয় অফিসিয়াল সেগুলো কিন্তু নিজের মতো অনেক থাকে, অনেকেই কিন্তু এদিক ওদিক হয়। সুতরাং এটা সব জায়গাতেই হয়। অনেক ঠিক উত্তরও সেটের অ্যান্সার কিন্তু ভুল থাকে। এটা তোমাদের ধরেই এগোনো উচিত। আচ্ছা, গঠনবাদী ক্লাসরুম যেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম, এর দুটো বৈশিষ্ট্য এখানে বলেছে। ঠিক আছে? এই ৫টা এখানে বৈশিষ্ট্য দিয়েছে। তার মধ্যে কোন বৈশিষ্ট্যটা এখানে মানে উল্লেখযোগ্য? মানে কোনটাকে আমরা চুজ করতে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে বলে। ১ম এ বলেছে কমিউনিটি অফ লার্নার, এখানে ইংলিশটা কিন্তু পড়বে। কারণ বাংলা ইংলিশটার মধ্যে না অনেক রকম পার্থক্য আমরা লক্ষ্য করি। ১ম, কমিউনিটি অফ লার্নার্স আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অবশ্যই এটা হতে পারে। ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কম্পিটিটিভ। ৩, ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ ইন্টারেক্টিভ অ্যান্ড সাপোর্টিভ। ৪, ক্লাসরুম ইজ ডমিনেটেড উইথ empowered টিচার্স। ৫, ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কোঅপারেটিভ অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড। এই যেটা আমি বলি কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম, এই ব্যাপারটা তোমরা না পড়লে বা বুঝলে কিন্তু চট করে বুঝতে পারবে না। এখানে অপশন হবে ১৩ সি, অর্থাৎ ১, ৩ অ্যান্ড ৪। হুম, এই যে 1, 3 and 5 সরি 1, 3 and 5 অর্থাৎ কমিউনিটি অফ লার্নার প্রেজেন্ট ইন দ্য গ্রুপ। মানে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী কিন্তু মানে ছাত্রছাত্রীদের উপস্থিত থাকতেই হবে। ১ম বৈশিষ্ট্য এটা। ৩ নম্বর হচ্ছে কম্পিটিটিভ নাও হতে পারে। হয়তো ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে আলোচনাভাবে পড়াশোনা করছে। এটাই কিন্তু এর বৈশিষ্ট্য। এই যে ইন্টারেক্টিভ অ্যান্ড সাপোর্টিভ বলছে। ৫ নম্বর ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কোঅপারেটিভ অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড। এটাই কিন্তু তোমাদের এখানে লাগে। অ্যাক্টিভিটি বেসড ক্লাসরুমটা কিন্তু তোমাদের অতএব। নেক্সট হচ্ছে আমাদের ১৪ নম্বর হচ্ছে a 5 credit course with 2 credit assigned for lectures, 1 credit for tutorial and 2 credits for fieldwork shall have the following. এটা যাদের মডার্ন সিসিএফ সিস্টেম যা নতুন সিলেবাসে পড়ছে তারা ব্যাপারটা বুঝতে পারবে। কিন্তু এখানে সঠিক উত্তর হবে 14 সি, 14 এ 14 এটা কিন্তু সঠিক উত্তর হবে। অর্থাৎ আ 2, 1 কারণ দেখো আমাদের সিসিএফ এ আমরা যখন কলেজে ক্লাস নিই আমাদের ১ ঘন্টা করে ক্লাস অ্যালটেড আছে। সুতরাং আমি এটা ধরে নিয়েছি 2 1 hour ক্লাস, 1 hour টিউটোরিয়াল অ্যান্ড 4 hour ফিল্ড ওয়ার্ক। এটা যারা কলেজে বা শিক্ষকতার সঙ্গে যুক্ত তারাই এটা ভালো বলতে পারবেন। আচ্ছা, ১৫ নম্বর। ইন দ্য কনটেক্সট অফ স্টুডেন্ট অ্যাপ্রিসিয়াল পারাক, পারাক হচ্ছে আ একটা প্যারামিটার বলা হয়। এখান থেকে এই প্যারাকের ফুল ফর্ম কি? উত্তর হচ্ছে পারফরম্যান্স অ্যাসেসমেন্ট, রিভিউ, অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। ১৫ বি। এগুলো কিন্তু বিভিন্ন আম বইয়েতে থাকে। এগুলো কিন্তু সত্যি কথা পারা কিন্তু মুশকিল। আচ্ছা, এবার হচ্ছে ১৬ নম্বরে আসি। আচ্ছা, ১৬ নম্বরে দেখো যে একটি নির্দিষ্ট দেশে ৫০৪ টি বিশ্ববিদ্যালয় এবং ২৫,৯৫১ টি মহাবিদ্যালয় রয়েছে। এইগুলি পাই চার্ট করে 1, 2, 3 তে গ্রেডে দিয়েছে। এখন প্রশ্ন হয়েছে যে এর মধ্যে কোন গ্রেডটা সঠিক উত্তর? মানে বলছি শিক্ষা প্রতিষ্ঠানে
যে গ্রেড 3টা বলছে এইটা কোটি অংশ হবে। এটা আমি না করে দেখালে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, কোশ্চেন অনুযায়ী আমি দেখেছি যে 504টা ইউনিভার্সিটি আছে, তার মধ্যে হচ্ছে গ্রেড 3 হচ্ছে 7%। এই 504টার মধ্যে যদি 7% হয় তাহলে আমরা পার্সেন্টেজ, আচ্ছা 504টা ইউনিভার্সিটি আছে, সেই 504টি ইউনিভার্সিটির মধ্যে আমরা কি দেখেছি 7% হচ্ছে গ্রেড 3। তাই 504-এ 7% যদি আমি করি তাহলে সেটা হয় 35.28। ঠিক আছে, আবার আছে 25,951টা কলেজ, তার যদি 23% করি ঐকিক নিয়মে করে তাহলে হবে 5,968.73। তাহলে টোটাল কটা ইনস্টিটিউশন আছে এখান থেকে আমরা বের করতে পারবো। এর আগে দেখেছি 25,951 প্লাস 504, মানে 504 ইউনিভার্সিটি, কলেজ প্লাস ইউনিভার্সিটি নিয়ে টোটাল হচ্ছে ইনস্টিটিউশন 26,455। এবার দেখছি কটা গ্রেড 3-র মধ্যে দুটো পার্সেন্টেজ আমরা যোগ করব, এই যে যেটা 35.28 আর 5968.73, টোটাল হচ্ছে 6,004.01। তাহলে টোটাল ইনস্টিটিউশন 26,000 আর গ্রেড 3 হচ্ছে 6,000। তাহলে এরকমভাবে করলে হবে 6,459 ইনস্টিটিউশনের মধ্যে গ্রেড 3 হচ্ছে 6,000, একটায় কত হবে 100টায় কত হবে, উত্তর হবে 22.7। বেশ, অঙ্কটা কিন্তু জটিল এটা। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমি এই প্রশ্ন আগের প্রশ্ন দেখলাম, এই ধরনের ক্যালকুলেশন কিন্তু করা খুব মুশকিল, এবং এই প্রশ্নটা খুব যে কঠিন তা নয়, কিন্তু এই এত ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ বের করতে গেলে কিন্তু ছাত্রছাত্রীদের সময় প্রচুর চলে যাবে, এবং এইটা এই ধরনের প্রশ্ন বড় ক্যালকুলেশন যখনই দেখা হয় তখন কিন্তু এই প্রশ্ন অ্যাভয়েড করা উচিত। বেকার এই প্রশ্ন করে সময় নষ্ট করে কোনো লাভ নেই কিন্তু, তাই আমি বলবো এই প্রশ্ন অ্যাভয়েড করাই সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ এই একটি প্রশ্নের জন্য কিন্তু অনেকগুলো প্রশ্ন গন্ডগোল হয়ে যেতে পারে। আচ্ছা, আমি এবার 17 নম্বরে আসি। বলেছে নিম্নলিখিত তালিকার দেওয়া ডেটা একটি গৃহস্থ পরিবারের মাসিক বাজেট, সেখানে কতগুলো খরচের হিসাব দেওয়া আছে, ফুড, ক্লোথিং, রেন্ট, সেভিং অ্যান্ড আদার এক্সপেন্সেস। আচ্ছা, এটা কিন্তু বেশ সহজ, খুব যে কঠিন তা নয়, খুবই সহজ। এই প্রত্যেকটা যোগ করে দেবো, আমি দেখবো যে টোটাল একটা বাড়িতে কত খরচা হয়েছে। এই টোটালটা যদি আমি যোগ করি তাহলে কত হবে 10,500। হ্যাঁ, 10,500 হচ্ছে টোটাল এটা। আচ্ছা, এর মধ্যে বলছে সঞ্চয় বা সেভিংস কত বলেছে 1,050। ঠিক আছে, তাহলে যদি টোটালটা হচ্ছে 10,500 হয় তাহলে সেভিংসটা যদি 1,500 তাহলে এখানটাই পার্সেন্টেজ বের করা যাবে। যদি 10,500 যদি টোটাল হয় আর সেভিংস হয় যদি তার 1,500, তাহলে একে হবে কত, 100 কত হবে, আমি এটা একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। এই যে এখানে যদি আমি দেখি 10,500 সেভিংস হয় টোটাল হয়, তাহলে সেভিংস 1,500, একে হবে 1,500/10,050, একে হবে 100 ইন্টু 1,500/10,050। তাহলে এখানে হবে, আমরা যদি ক্যালকুলেশন করি 14% বা 14% হচ্ছে এখানে সেভিংস। তাহলে 14% যদি টোটাল সেভিংস হয়, 14% যদি সেভিংস হয় তাহলে এর মধ্যে যদি আমি মানে সেভিংস হয় তাহলে কত নন বাজেটেড স্পেন্ড, যেটা সঞ্চয় বহির্ভূত খরচ কত, 86%। তেমন কিছু না, একটা সহজই আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নের দিকে আমি চলে যাই। এবার এখানে দুটো তালিকা দেওয়া আছে, নমিনাল ডাটা, অরিজিনাল ডাটা, ইন্টারভেল ডাটা অ্যান্ড রেশিও। এইগুলো ডাটা শিটের যে অঙ্ক থাকে বা তোমাদের যে ফার্স্ট পেপারের যে মেন সিলেবাস থেকে, সেখান থেকে কিন্তু করতে হয়। এইগুলো কিন্তু না জেনে আন্দাজে, মানে আন্দাজে করা কিন্তু খুব মুশকিল, আন্দাজে করলে কিন্তু ভুল অবধারিত। আচ্ছা, এবার আমি দেখি যে এর উত্তরটা কি হবে। উত্তরটা হবে 17D উত্তর হবে, 17D উত্তর হবে। এটা কিন্তু না জেনে করা যায় না, একদম পরিষ্কার বলে দিচ্ছি। এখানে যেগুলো বলেছে 70, আসলে একটা বুঝতে পারলেই কিন্তু হবে A3 নমিনাল ডেটা হচ্ছে যেটা সাজিয়ে অ্যারেঞ্জ করে লেখা যায়, সেটাকে হচ্ছে নমিনাল ডেটা। এই ডেটা টাইপস এটা কিন্তু অবশ্যই পড়ে যাওয়া উচিত তোমাদের,
নেটের জন্য কিন্তু এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি আরেকটা এখানে অঙ্কতে আসি। দেয়া আছে জিনাস, একটা সার্ভে দেয়া আছে যেখানে ৩০০ জন রেসপন্ডেন্ট ওয়ার আস্কড টু whether they own a vehicle or not. If yes, they were further asked to mention whether they own a car or scooter or both. Their responses are calculated. কি হবে বলেছে, গাড়ি আর এখানে কাদের কাদের গাড়ি বা স্কুটার দুজনে আছে কিনা আছে, এবং আমাকে পরিসংখ্যানে বের করতে হবে কতজনের স্কুটার নেই, কতজনের স্কুটার নেই এটা কিন্তু ক্যালকুলেশন বের করতে হবে। আচ্ছা, প্রথমে বলেছে এখানে গাড়ি আছে 40 জনে, স্কুটার আছে 30 জনে, এবং দুটোই আছে 60 জন। আচ্ছা, এইখানে আমি দেখছি যে টোটাল মানুষ হচ্ছে 300টা, 150টা হচ্ছে মেন আর 150টা ওমেন। তার মানে যে গাড়ি আছে এমন লোক হচ্ছে 100, স্কুটি আছে পরিষ্কার দেখছি 90 জন। এবার নো স্কুটি ম্যান 40 প্লাস 20, এখানে একটু ভুল করেছি, ওটা দেখিয়ে দিলাম। 40টা হচ্ছে যাদের গাড়ি আছে, মানে অনলি কার, আর 20 হচ্ছে যাদের কিছুই নেই, তাহলে টোটাল 60। এবার একইভাবে মেয়েদেরটা বের করব। ওমেন টোটাল হচ্ছে 80, স্কুটি আছে এমন মেয়েরা হচ্ছে 66, তাহলে নো স্কুটি মেন হচ্ছে ওমেন হচ্ছে 34 যাদের অনলি গাড়ি তাদের, আর যাদের কিছুই না হচ্ছে 50, তাহলে 84। তাহলে স্কুটি নেই এমন ছেলে বা মেয়ের উভয়ের সংখ্যা হলো আগে 60, এখন 84, টোটাল 144। এখন উইকিং নিয়মে আমি ফেলে দেবো, 300টা টোটাল গাড়ি হলে নন স্কুটি হচ্ছে 144টা, কারণ আমি এটা বলেছি একই হলে 145/300, 150 হলে 48%। এটা যথেষ্ট সহজ অঙ্ক। আচ্ছা, এবার আছে আমি যে প্রশ্নের দিকে এগোই সেটা ডাটা গভর্নেন্সের দিকে। ডাটা গভর্নেন্স হচ্ছে দুটো প্রশ্ন দিচ্ছে। ডাটা গভর্নেন্স সেটস ইন্টারনাল স্ট্যান্ডার্ড ডাটা পলিসিস দ্যাট অ্যাপ্লাই টু হাউ ডাটা আর গ্যাদার্ড, স্টোরড, প্রসেসড অ্যান্ড ডিসপোজড অফ। রিজন হচ্ছে ডাটা গভর্নেন্স মেনটেন সেন্টেন প্রিন্সিপালস টু মেক এফেক্টিভ ডাটা গভর্নেন্স আর অ্যাকাউন্টেবিলিটি, স্ট্যান্ডার্ডাইজড রুলস, রেগুলেশনস, ডাটা স্টিওয়ার্ডশিপ অ্যান্ড ডাটা ইকুয়ালিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রান্সপারেন্সি। এইখানে কিন্তু আমার মনে হচ্ছে উভয়ই উত্তর ঠিক, বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, এবং দুটোই কিন্তু, এবং আরটা হচ্ছে এ এর সঠিক এক্সপ্লেনেশন। এবার আমি নেক্সট প্রশ্নের দিকে আছি। এখানে বলছে প্রদত্ত বিকল্প অনুযায়ী রেখাচিত্র। এটাও কিন্তু খুবই সহজ দিয়েছে, এটা পারা উচিত। কিছুই নয়, এটা কিন্তু যেরকম দিয়েছে 5, 7, এখানে 144 আছে। তাহলে এটা যদি আমরা করি 5 প্লাস 7 কত হচ্ছে 12, 12 স্কোয়ার কত 144, 3 প্লাস 4 হচ্ছে 7, 7 স্কোয়ার হচ্ছে 49। আচ্ছা, 5 প্লাস 1 6, 6 স্কোয়ার 36, তেমনি 8 আর 2 হয় 10, 10 এর স্কোয়ার হচ্ছে 100। সুতরাং 100 আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা, এবার আসি ইন আ পপুলার, যদি কোনো ভাষায় এটা পপুলারটা এটা ইউজ করতে চাই এটা কি হবে? কিন্তু এই প্রশ্নটা হচ্ছে অনেকে ভুল করবে। কেন বলেছে? বলছে পপুলার শব্দটা কিন্তু কিরকম হবে সেটা, মানে পপুলারটা এরকম হয়েছে। তাহলে এই কোডটাকে কোন ভাষায় লেখা যাবে? অর্থাৎ এইটা ইকুয়াল টু কিন্তু এটা ভাবতে হবে। ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু বুঝতে হবে। সুতরাং উত্তর হবে এখানে ফেমাস। হ্যাঁ? কিভাবে আমি বলে দিই জিনিসটা। পি এর পর কিউ আছে, পি এর পর কিউ আছে, আমি আরেকবার দেখিয়ে দিই। পি এর পর কিউ, ও এর পর পি, ও এর পরের শব্দ পি, আবার পি সমান কিউ, মানে একটা শব্দ পরপর হচ্ছে। ইউ এর পরে ভি আছে, এল এর পর এম আছে, এ এর পর বি আছে, আর এর পর এস আছে। সুতরাং জি এর আগের শব্দটি হবে অবশ্যই এফ, বি এর আগের শব্দ এ, এন এর আগের শব্দ এম, পি এর ও, ভি এর আগে ইউ, এবং টি এর আগে এস। উত্তর হবে বি। আচ্ছা, এবার দেখি নিচের বিকল্প অনুযায়ী এখানে একই জিনিস, যে কোন অক্ষরটি হবে, এটা অনেক রকমভাবে প্রশ্নটা ভাবা যেতে পারে, কিন্তু আমার এখানে মনে হয়েছে উত্তরটা কিন্তু এটা। আমি একটু এক্সপ্লেনেশনটা বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন উত্তরটা সঠিক উত্তর হবে। আচ্ছা,
এটা কাছাকাছি উত্তর কিন্তু বাছতে হবে। যেমন এ পরের শব্দ মানে আগের শব্দ জেড, বি এর আগের শব্দ ওয়াই, সি এর আগের শব্দ কিন্তু এক্স। আচ্ছা, ডাব্লু এর এই ডাব্লুটাই কিন্তু আছে। ডাব্লু এর আগের শব্দ কিন্তু লিখতে হবে। এই যে আমি আবার দেখেছি এ জেড, বি ওয়াই, সি এর আগের শব্দ মানে ওই যদি আমি আগের শব্দ বলবো না, আগের শব্দ বলবো না। এটা যদি তোমার চার্ট একটা লেখো মানে এ থেকে জে, এ থেকে এম পর্যন্ত, এখান থেকে এন থেকে জেড পর্যন্ত, মানে এর তলায় জেড, বি সমান এখানটা ওয়াই, সি সমান এখানটা হবে এক্স, ঠিক আছে? তেমনি ডাব্লু কি হবে? অবশ্যই এখানে ডি উত্তর হবে। শুধু অপশন হবে এখানে ডি। এটা একটু মাথা খাটালেই পাওয়া যায়, এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আচ্ছা, এবার যে ডায়াগ্রাম দিয়েছে, এখানে বলছে যে ডায়াগ্রামে এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটাও প্রতি বছর মোটামুটি এরকম একটা প্রশ্ন থাকছে। হ্যাঁ, আচ্ছা, এটাও যদি হিসাব করে দেখো কিরকম, এই যে 29 এই ধারেরটা তোমাদের বের করতে হবে। খুব সহজ, 4 5 20, 20 প্লাস 9 উত্তর হবে 29। আবার 3 8 24, সুতরাং 24 প্লাস 11 35। তেমনি 4 9 36, 36 প্লাস 13 উত্তর হবে 49। আচ্ছা, নিম্নলিখিত কোনটা কোন গ্রুপের কোনটা এটা ভিন্ন? এটাও একটা ভালো প্রশ্ন। এরম ম্যাচিং বা এই ধরনের শব্দ নেট সেটে প্রত্যেক বছর থাকে। এগুলো একটু প্রচুর প্র্যাকটিস করলে কিন্তু তোমরা হবে। যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো অনেকটা সময় খেয়ে নেবে, যেটা কিন্তু তাদের জন্য ক্ষতিকর। আচ্ছা, এটা হবে বি এর উত্তরটা কিন্তু এটা হবে, বলছে এটা কেন ভিন্ন? হুম? বাকিগুলো থেকে এটা ভিন্ন। এটা ভালো করে দেখবে। এই যে জিনিসগুলো শব্দগুলো আছে ই, ই, এফ। ই এর পরের শব্দ হচ্ছে এফ, তারপর জি। একটা শব্দ পরপর আছে। জি এর পর হচ্ছে আই, তারপর জি। আমি আরেকবার যদি দেখিয়ে দিই জিনিসটা তোমরা বুঝতে পারো। এক্সপ্লেনেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন হচ্ছে না বাকিগুলো? ই, তারপরে এফ, জি, এইচ, আই, জে, কে। একটা শব্দ অফ করে হচ্ছে। এফ হচ্ছে না, এইচ হচ্ছে না। এরকমভাবে জিনিসটা হচ্ছে। সুতরাং ই হচ্ছে, জি হচ্ছে, আবার জে হচ্ছে, আবার লাস্ট শব্দটা হয়ে যাচ্ছে। তেমনি IKNO এটা যদি আমরা দেখি, IKNO টা যদি দেখা যায়, ঠিক একই রকম করে কিন্তু দুটো যদি মিলে যায় তাহলে সেরকমই IJKLMNO, ঠিক আছে? জে হয়নি, কে টা হয়েছে। এল হয়নি, এম হয়নি, এন হয়েছে, ও হয়েছে। তেমনই কিন্তু এই একটা গ্যাপ কিন্তু প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু PQST এটা কোনো গ্যাপ নেই। পি এর পর পি, কিউ, আরটা জাস্ট নেই, এস টি এরকম পরপর আছে। কিন্তু এইটাই কিন্তু একমাত্র অড আমার মনে হয়েছে, তাই এই উত্তর এটিই হবে। আচ্ছা, এবার বলেছে একটি ইন আ গ্রুপ অফ কাউ অ্যান্ড হেন্স দ্য নাম্বার অফ দ্য লেগস আর 24 লার্জার মোর দ্যান টোয়াইস নাম্বার অফ দ্য হেডস দ্য নাম্বার অফ দ্য কাউস। এই প্রশ্নটা কিন্তু তোমাদের কোষে বের করতে হবে। আচ্ছা, এখানে বলেছে একটি গরু এবং মুরগির দল, যে অঙ্কটা আছে সেটা আমি দেখি। আমরা কি জানি যে একটি গরুর ৪ টি পা, একটি হেন বা মুরগির ২ টি পা। এটুকু তো জানি। তাহলে আমাদের কি দেখি, এবার আমরা ধরলুম যে কাউ এর সংখ্যা হচ্ছে x আর হেন বা মুরগির সংখ্যা হচ্ছে y, ঠিক আছে? তাহলে x আর y এ ধরলুম। এবার বলেছে অঙ্কটা দ্য নাম্বার অফ দ্য লেগস। এবার কটা লেগস আমরা দেখব। আচ্ছা, গরুর সংখ্যা আমি x ধরেছি, কাউ সমান আমি ধরেছি কি x, আর হেন সমান কি ধরেছি y। তাহলে একটা গরুর
4টে পা, তাহলে এখানে লেগস হচ্ছে 4x, কারণ একটি গরুর 4টে পা, এক্স মানে গরু সমান এক্স ধরেছে। মুরগির কটা পা? 2টো পা। মুরগি আমি ধরেছি ওয়াই, তাহলে মুরগির পা হচ্ছে 2y। ঠিক আছে, ইজুগাল টু কি বলেছে, অঙ্কটা কি বলেছে, দ্য নাম্বার অফ দ্য লেগস আর 24 মোর দ্যান টয়েস নাম্বার অফ হেড, অর্থাৎ মাথার দ্বিগুণ। আচ্ছা, মাথার সংখ্যা কত? এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে টোটাল মাথার সংখ্যা। এক্স নাম্বার গরু, ওয়াই নাম্বার মুরগি। এর ডবলের 14 বেশি। হ্যাঁ, ডবলের পরিষ্কার লেখা আছে, ডবলের 14 বেশি। ঠিক আছে, এই যে সলিউশনটা করব, এখানে কিন্তু আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাবো। আমি এখানে কেন বলছি, আমি একটু করে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। 4x প্লাস 2y ইজুগাল টু 2x প্লাস 2y প্লাস 14। আচ্ছা, এই 2y এই 2y কেটে যাবে। হ্যাঁ, সুতরাং এখানে 2x এর ভ্যালু থাকবে। 2x এর ভ্যালু যদি থাকে, তাহলে x সমান 7 বেরোবে। ক্যালকুলেশন করলেই তোমরা বুঝতে পারবে। x অন 7, x মানে আমরা গরু ধরেছি, এবং গরু হচ্ছে এখানে 7। হ্যাঁ, একটু বুদ্ধি করে করলে কিন্তু অঙ্কটা পারা যায়। আচ্ছা, এবার আমি দেখিয়েছি যে 500 ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন অ্যান এক্সামিনেশন কম্প্রাইজিং টেস্ট ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড ম্যাথমেটিক্স। দ্য ডায়াগ্রাম কন্টেন্স দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস হু ফেল্ড ইন ডিফারেন্ট টেস্ট। বিভিন্ন সাবজেক্টে ফেল করেছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট হু ফেল্ড ইন অ্যাটলিস্ট 2 সাবজেক্ট। অর্থাৎ বলেছে শতকরা ফেলের সংখ্যাটা বের করতে বলেছে যারা অ্যাটলিস্ট 2টো সাবজেক্টে ফেল করেছে। এবার আমি দেখি যে টোটাল কত স্টুডেন্ট ফেল করছে। আচ্ছা, এই যে 10 ফেল করেছে, তাহলে এখানে লিখলাম 10 প্লাস, আচ্ছা 12 ফেল করেছে, 12টা ক্যান্ডিডেট। দেখো ইংরেজিও ফেল করেছে, গণিতও ফেল করেছে, তাহলে 12 প্লাস এই 12টা হবে, এই হিন্দি করেছে, গণিতও করেছে, 12 প্লাস এই 5টাও আমি নেব। এই বলছে অ্যাটলিস্ট 2টো, সে 3টে করলেও তো আমার কোনো প্রবলেম নেই, তাই এটা কিন্তু আমি কাউন্টে রাখতেই পারি। তাহলে 5, তাহলে এই 4টে সংখ্যা যদি যোগ করি, তাহলে হবে 39। তাহলে 39 সংখ্যা আমার কিন্তু ফেল করেছে। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে টোটাল ক্যান্ডিডেট কত? 500। তাহলে এখানে হবে 500টা স্টুডেন্ট হলে ফেল করেছে 39, একটা হলে কত হবে? 39 বাই 500, আর 100টা হলে কত হবে? 100 ইন্টু 39 বাই 500। এই কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, 5 ওপর 39 5 ভাগ করলে হবে 7.8%। এটা ঠিক আছে। আচ্ছা, নিচের কতগুলো ত্রিভুজ আছে, এখানে ত্রিভুজগুলো দেখতে হবে। এটা একটু নিজে, এগুলো হয় না। এই একটা ত্রিভুজ 1 2, আচ্ছা 2টো ত্রিভুজ দেখিয়ে দিলাম, আমি সাইডে করে দিচ্ছি। এই যে এখানে একটা, আচ্ছা এই একটা হবে 2, আচ্ছা মোটমাট আমি এখানে যেগুলো দেখলাম মোটমাট 10 খানা ত্রিভুজ হবে। এটা একটা ফর্মুলা আছে, বাট এখন খুব ভালো যারা অঙ্ক পারে তারাই ফর্মুলা ব্যবহার করে, কোনো প্রয়োজন নেই, একটু নিজে হিসাব করলে করাই যায়। আচ্ছা, এবার বলেছে সব সবুজ নীল, এটা বুঝে করতে হবে, এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করলে সুবিধা হয়। বলছে সব সবুজ নীল, সব নীল কমলা। ধরা যাক এটা সবুজের গোল। আচ্ছা, এইবার এইটা হচ্ছে নীলের গোল, সব সবুজই নীল, এটা হচ্ছে গ্রিন। হ্যাঁ, ধরা যাক গ্রিন, এটা হচ্ছে ব্লু। বলছে সব নীল হচ্ছে কমলা, এই যে এটা হচ্ছে এই বড় গোলটা হচ্ছে অরেঞ্জ। এবার আমার সিদ্ধান্ত বলেছে কিছু নীল সবুজ, কিছু নীল সবুজ, অবশ্যই রাইট, কিছু নীল সবুজ, বাট সব নীল সবুজ নয়। কিছু কমলা সবুজ, কিছু কমলা সবুজ, রাইট, কিছু কমলা সবুজ, এই যে দেখতেই পাচ্ছি এই কমলাটা সবুজ, ঠিক। আচ্ছা, কিছু সবুজ কমলা নয়, এটা ভুল। কারণ সমস্ত সবুজই নীল, আর সমস্ত নীলই হচ্ছে কমলা, সুতরাং এই স্টেটমেন্টটা ভুল হবে। সব সব কমলা নীল,
সব কমলা নীল, মোটেই নয়। সব কমলা নীল নয়, কিছু কমলা কিন্তু নীল, বা সব নীল কমলা কিন্তু সব কমলা কিন্তু নীল নয়। শুনুন, বাকি এইটাও ঠিক হবে না। সুতরাং 29 এ এই দুটো অপশন কিন্তু আমাদের বাদ চলে গেল। সুতরাং অপশন হবে 1 and 2। আচ্ছা, নেক্সট প্রশ্নের দিকে আমরা যাই। এই যে হোয়াট ইস দ্য মিসিং নাম্বার অফ দ্য ফলোইং সিরিজ, এই মিসিং নাম্বারটা কি আছে? 48, 24, 72, 36, 108। আচ্ছা, এইখানে কিন্তু একটু বুদ্ধি করে অঙ্কটা করতে হয়। মানে আমি বলছি, আচ্ছা, এইখানে বলেছে এইটা কিন্তু একটু জটিল আছে। মানে চট করে মাথায় আসা আমারও নিজেরও অনেকক্ষণ কষার পর এসেছে। দেখো, এটা কিন্তু এরকমভাবে ভাবো, এই সিকোয়েন্স করে ভাবো, তাহলে বুঝতে পারবে। 24 এর ডবল কত? 48। 24 ইন্টু 2 48, 24 ইন্টু 3 72, 36 ইন্টু 2 72, 36 ইন্টু 3 108। তাহলে 108 এর হাফ হবে এখানে, মানে উত্তর 54 যদি হয়, তাহলে 54 ইন্টু 2 108। ঠিক আছে? এই মাঝখানটা কিন্তু ডিনোট হচ্ছে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। এইটা কিন্তু বেস ভ্যালু হচ্ছে। এই 24 টা ডবল 48, ৩ গুণ করলে ৭২। এখানে ২ গুণ, এখানে ৩ গুণ। একই, এটা বেস, এটা ২ গুণ, এটা ৩ গুণ। এরকমভাবে তেমনি এইখানে হবে 54, এখানে ২ গুণ হবে, এদিকে আবার কোনো ৩ গুণ হবে। ঠিক আছে? এটা কিন্তু বেশ একটু মুশকিল আছে অঙ্কটা করা। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের আছে, স্বাধীনোত্তর ভারতবর্ষে নিম্নলিখিত স্থাপনার সময়ক্রম অনুযায়ী লেখো। এইটা আমার কাছে এখনো ধোঁয়াশা। কি বলতে চেয়েছে এটা বোঝা মুশকিল, এবং এই উত্তরটা আমি নিজেও নিশ্চিত নয়। কারণ প্রশ্নটা কি হয়েছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইউনিভার্সিটিস অ্যাজ দে ডেভেলপড ইন অ্যাসেন্ডিং অর্ডার ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এটা আমিও ঠিক বুঝলুম না কি বলতে চেয়েছে। মানে প্রতিষ্ঠা হিসাবে বলছে? আম সেটাই যদি হয়, ফার্স্ট আমি ধরেই নিই, যদি সেই মানে প্রতিষ্ঠায় ফার্স্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি অবশ্যই আইআইটি খড়গপুর। সেটা ১৯৫০ এ ১ম হবে। কিন্তু সেইটাই যদি ১ম হয়, ১ম কিন্তু আইআইটি হয়েছে, আইআইটি খড়গপুর, এই যে কটা ইউনিভার্সিটির মধ্যে। অথচ ১ নম্বরটা কিন্তু কোনো অপশানেই নেই। আমি কিন্তু নিশ্চিত নয় এই উত্তর কি হবে। আমার মনে হয় প্রশ্নটা ভুল আছে। নেক্সট প্রশ্ন আমি দেখি। এনইপি 2020 উচ্চশিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষা গ্রস এনরোলমেন্ট রেশিও ২০১৮ থেকে ২০৩৫ এ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা কত করা হয়েছে? এইটা না জানলে পারা যায় না। কিন্তু আমি সকলকেই বলি, এনইপি থেকে প্রশ্ন প্রত্যেক বছর ২ টো বা ৩ টে থাকে। নেটেও ছিল, সেটেও থাকবে। উত্তর হবে এখানে ৩২ এর, এটা ডি হবে 26.3 টু 50%। আচ্ছা, ৪ বছরে স্নাতক সহ রিসার্চ ডিগ্রি অর্জনের জন্য নিম্নলিখিত কোন বিকল্পটি প্রয়োজন? আচ্ছা, এটাও যারা এই লাইনে আছে তারাই বলতে পারবে। আ অর্থাৎ অনেকেই এখন এনইপি তো ৪ বছর, ৪ বছরের পরে ডাইরেক্ট কিন্তু রিসার্চ করা যায়। সেটা কিন্তু যদি তারা ১ম ৬ টা সেমিস্টারে 75 মার্কস পার্সেন্ট এবং অ্যাবাভ রাখে, তবেই কিন্তু তারা পারে। অ্যাকচুয়ালি সেটাও নয়। যদি সেই কলেজ রিসার্চ ফেসিলিটি থাকে, তাহলেই সেটা সম্ভব। আচ্ছা, নেক্সট, আইডেন্টিফাই দ্য ফলোইং লার্নিং কনটেন্টস অফ প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, প্রফেশনাল এডুকেশন প্রোগ্রামে এইগুলোর মধ্যে কোনগুলো আ ফলোইং লার্নিং কনটেন্ট? উত্তর হবে 34 বি, হ্যাঁ? প্রিন্সিপালস, প্র্যাকটিসেস, টেকনিকস, স্কিলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। এইটা কিন্তু কোনো বই পাবে, নিজে বুঝে করতে হবে। দেখো, প্রফেশনাল এডুকেশনে আর টেকনিক্স তো লাগবেই, প্রিন্সিপাল লাগবে, স্কিল লাগবে। প্রফেশনাল মানে হয়তো কোনো হাতের কাজ করছে, বা কোনো আম আম সেলাইয়ের কাজ করছে, বা এর অনেক রকম কাজ হয়। সেটা কিন্তু প্রিন্সিপাল, টেকনিক্স, স্কিল, এই ৩ টে তো কনফার্ম, এবং প্র্যাকটিস। এবং এই জন্য অপশন বি টাই আমার মনে হয় যথোপযুক্ত উত্তর হবে, এবং এটিই হবে। নিকট প্রাচ্য বা নিয়ার ইস্ট অ্যান্ড ফার ইস্ট যেটাকে আমরা বলি, এটা সমসংস্কৃতি বলতে আমরা ডেফিনিটলি এটা বলি ওরিয়েন্টাল লার্নিং। নেক্সট,
যে ইয়ং অ্যাডাল্ট অনেক সময় ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া এটাতে বেশি টাইম স্পেন্ড করে, তাদের আমরা কি নামে অভিহিত করি? এটা নিউজ পেপারের টার্ম নেট নেটিভ। আনন্দবাজারে টাইমস অফ ইন্ডিয়াতে বারবার এই শব্দ ব্যবহার করা হয়, নেট নেটিভ। আর স্ক্রিনজার হচ্ছে যারা স্ক্রিনে বেশিক্ষণ সময় কাটায়। টেকি শব্দটা সাধারণত আমরা ব্যবহার করি আম যারা টেক স্যাভি বা টেকনোলজি নিয়ে বেশি ইয়া। আর নেট মাইগ্রেন্ট, নেট মাইগ্রেন্ট কিন্তু একটা নতুন শব্দ, ইদানিং খুব চলছে। আম এটা আমি কোনোদিন সময় পেলে পরে তোমাদের বুঝিয়ে দেব। ৩৭, ইন্টারনেট পরিষেবা থেকে যে সুবিধাটি পাওয়া যায় না, অবশ্যই অপশন হবে 37 এ, চিপ, ইজি অ্যান্ড সেফ সার্ভিস। চিপটা আমি সিওর ছিল না, ইজি সার্ভিস সকলের জন্য ইজি নয় ইন্টারনেট পরিষেবা, এবং ডেফিনিটলি এটা সেফ নয়। বাকিগুলো কম বেশি হতেই পারে। হ্যাঁ, অনেকে এখন বলতে পারে শেয়ার ডাটা অ্যামং কনজিউমার উইথআউট ডিলে, এখন অপশন বি টা অনেকে বলতে পারে। বাট সেফ সার্ভিস কিন্তু কখনোই এটা নয়। আচ্ছা। মানে আমি কেন বলছি এই যে উইথআউট ডিলেটা যদি পসিবল নয়, কি যদি 5G নেটওয়ার্ক হয় তাহলে পসিবল। কিন্তু সেফ সার্ভিসটা খুব রেয়ার আজকালকার। ইন্টারনেট ব্যবহার করছি অথচ সেফ ব্রাউজিং করব যতই আমি VPN ইউজ করি, ওটা সেফ কোনো কিছুই সেফ নয় এখন। আচ্ছা। 38 গিভিং দ্য ফলোইং ট্রুথ স্টেটমেন্ট দিয়েছে। এখানে ওই অ্যাসোসিয়েশন রিজন দিয়েছে। বলেছে কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্স করতে সক্ষম। ঠিক। ইন্টারনেট সংযোগ উপযুক্ত সফটওয়্যার দ্বারা এটা সম্ভব। এই দুটোই একদম সঠিক। সুতরাং এটা হবে 38 এর এ। এ এবং আর দুটোই ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা এবং সঠিক এক্সপ্লেনেশন। 39, 39 বিভিন্ন রকম সফটওয়্যার বা কোম্পানি আছে। এটা যেমন 39 অপশনটা হবে এখানে 39 এর বি। ব্লু জিন্স নেটওয়ার্ক হচ্ছে ক্রিস সরি হবে ক্রিস রামাকৃষ্ণন এবং আলান্ডা পেরিয়ানান। এটা একটা ভিডিও কলিং সফটওয়্যার ছিল অনেক ১ম দিকে সফটওয়্যার। ওয়েবেক্স, ওয়েবেক্সটা আমি ওয়েবেক্স থেকে এনে সিসকোর ওয়েবেক্স, সিসকো বড় ব্র্যান্ড একটা। গোটু মিটিংটা হচ্ছে সিট্রিক্স বা সিট্রিক্স অনলাইন যেটা বলে। আর D1 হচ্ছে জুম ভিডিও হচ্ছে এরিক ইউয়ান, এরা প্রতিষ্ঠাতা। আচ্ছা, ডাটা যে ভুল বা অসঙ্গতিতে চিহ্নিত করায়, মানে ডাটাতে কোনো স্পটিং এরর থাকলে সেটাকে আমরা কি নামে অভিহিত করি? এটা হচ্ছে ডাটা ক্লিনসিং। আচ্ছা। নিম্নলিখিত কোনটি জিওথার্মাল এনার্জিতে অসুবিধা হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর হচ্ছে 41 ডি, গ্রিন হাউস গ্যাস নির্বাসনের পরিবেশগত ঝুঁকি। জিওথার্মালেও কিন্তু অনেক গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়। এটা যারা বিস্তারিত পড়বে তারা জানে। ৪২, দোহা অ্যামেন্ডমেন্টটাকে আমরা কি নামে জানি? উত্তর হবে দোহা অ্যামেন্ডমেন্ট হচ্ছে কিয়োটো প্রোটোকল, যেখানে গ্রিনহাউস গ্যাস নিয়ে একাধিক আলোচনাগুলো হয়েছে। 43, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি প্রচলন করার কৃতিত্ব কোথায় দেয়া হয়? আসলে কৃতিত্ব দেওয়া উচিত, মানে আসলে এইটা একটা কনফারেন্স হয়েছিল যেটাকে আমরা বলি আম ব্র্যান্ডল্যান্ড কমিশনস 1987, এইখানে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনা থেকেই কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা উঠে আসে। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের নামা শব্দটা ইদানিং খুব ব্যবহার হচ্ছে। এটা বলতে কি বোঝায়? এখানে হবে 44 এ এ, ন্যাশনালি অ্যাপ্রিসিয়েশন মিটিগেশন অ্যাকশন। নিম্নলিখিতর মধ্যে কোনটি বিশুদ্ধ শক্তির উৎস? সম্পূর্ণ বলেছি বিশুদ্ধ শক্তির উৎস, উত্তর হবে 45 সি, জিওথার্মাল। প্রাকৃতিক গ্যাস তো নয়ই বিশুদ্ধ শক্তি। কয়লা নয়, পেট্রোলিয়াম তো হবেই না। এই সবগুলি বাদ যাবে। যদিও জিওথার্মালেও অনেক রকম প্রবলেম আছে, বাট বাকিগুলোর থেকে অনেকটা বেটার। আচ্ছা, এই প্যারাটা এটা কিন্তু নিজে পড়ে বুঝতে হয়। এটা নিজে বোঝানোর কিছু না। আমি মোটামুটি উত্তরগুলো তোমাদের বলে রাখছি। আমার উত্তর এদিক ওদিক হতে পারে। কারণ এই ধরনের প্রশ্ন প্রত্যেক বছর থাকে, যে একটা স্টুডেন্টরা একটা আ টিচাররা একটা প্রশ্ন উত্তর দেয়, এবং যে অফিসিয়াল অ্যান্সার কি আছে সেটা একটু অন্যরকম থাকে।
তাও আমি বলব কম বেশি এটা ধরেই সকলকে চলতে হয়। 46 এ সি হবে বার্ধক্য স্বাস্থ্যের উন্নয়ন। তারপরে বার্ধক্য বিজ্ঞান হচ্ছে এখানে হবে 47 এ বৃদ্ধ বার্ধক্য বিষয়ক গবেষণা। আচ্ছা 48 এরটা হবে জীববিজ্ঞান ও গবেষণা বার্ধক্য বিজ্ঞানে সচল হওয়ার প্রমাণ, জিন আবিষ্কার। বার্ধক্য ও জীবনবৃদ্ধির পরিণাম হিসেবে লেখক আগাম কি দেখতে পাচ্ছেন? 49 ডি হবে আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ক। এবং লাস্ট 50 এরটা লেখক অনুসারে প্রকৃতি মানুষকে কি সতর্কবাণী দিচ্ছেন? প্রকৃতি মানুষের পরিকল্পনাকে উপেক্ষা করে। এটা গেল আমার ফার্স্ট পেপারের অ্যান্সার সলভ তো অনেকেই করেছে। কিন্তু আমি তোমাদের বলে দিলাম যে কেন কোন উত্তরটা হবে, কেন কোন উত্তরটা হবে না। আমি দ্রুত পেপার 2 এর ভিডিও নিয়ে আসবো একইভাবে এক্সপ্লেনেশন করে কেন বাকি অপশনগুলো যথোপযুক্ত নয় আর কেন অন্য অপশনগুলো আমরা বেছে নেব, অন্য অপশনটি বেছে নেব। সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ। নিচে তোমাদের কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের যথোপযুক্ত উত্তর দিতে চেষ্টা করব। থ্যাংক ইউ।